নিবৃত্তি হতো না, ওই টাকাটা দলেই থাকতো, ওটা দিয়েই আমরা হয়তো চা খেতাম, পরের দিন কোথাও শো করতে গেলে ট্রেনের ভাড়াটা ওখান থেকেই আসতো, এইভাবে চলতো। দলটা এখনো সেইভাবেই চলে। তো কিন্তু আমরা যারা কিছু করি না, মানে ওই যারা রেলে চাকরি করতেন তার পরবর্তী যে জেনারেশনটা, মানে আমি এবং আমার সহকর্মী আরো আমার অনেক বন্ধু বান্ধব যারা সেই সময় প্রফেশনে কাজ করি, আমাদের মানে মানে আমরা কি করব? আমাদের তো শুধু থিয়েটার করলে তো আমাদের হচ্ছে না, সম্ভব, কিন্তু আর বাদ বাকি দিনগুলো আমার পক্ষে বলে যাওয়া সম্ভব হচ্ছে না, এবং ন্যাচারালি আমার কোনো নাটকে অংশগ্রহণ থাকছে না, এবং আমাকে কোনো শোতে নিয়ে যাওয়াও হচ্ছে না, কারণ এইভাবে তো শুধু রবিবার করে থিয়েটার হবে এইরকম করে তো হয় না। তারপরে যথারীতি সে চাকরি আমাকে ছাড়তে হলো, মানে ছাড়লাম আর কি, সেটা আমার নিজের দায়ী, কারণ আমি এটা করতে পারছিলাম না। এইবারে মানে এই এত গৌরচন্দ্রিকা করার কারণ হচ্ছে, যখন আমাদের রোজগারটা কোথা থেকে হবে, আমরা কি করে চলবো, এই রকম জায়গা থেকেই মূল মতবিরোধটা তৈরি হয় দলের সাথে। তো সেখান থেকে যখন আমরা নির্বাচন করি, ঠিক আছে আমরা একটা শো করব, যে টাকাটা উঠবে তাতে হয়তো সংসার চলবে না, আমরা ঝোলা পেতেই রোজগার করব, যে টাকাটা উঠবে সেটা আমরা 3 ভাগে ভাগ করবো, যেহেতু আমরা তখন দুজন মিলে কাজ করতাম, যে টাকাটা উঠবে তাতে আমরা দুজন দুটো ভাগ করে নিয়ে নেবো, এবং একটি ভাগ দলের জন্য থাকবে, কারণ পরবর্তী দিন আমাদের ট্রেন জার্নির টাকা লাগবে, আমরা রিহার্সালে বসবো, চায়ের টাকা লাগবে। সেটা কেউ কোনোদিন এরকম বলবে আজকে আমি খাইয়ে দিলাম, ও বলবে কালকে আমি খাইয়ে দিলাম, তা নয়, আমরা তো রোজগার করছি, তাহলে সেখান থেকেই দলের টাকা থাকবে, এবং আমাদের মানে আমরা যারা অভিনয় করছি বা যে যখন থাকে, যদি 3 জন থাকে, মানে আমরা 2 জন অভিনয় করতে গেলাম, হয়তো একজন আমাদের সঙ্গে বাজাতে গেলেন, তাহলে ওই যে টাকাটি উঠবে সেটা আবার 4 ভাগ হবে, মানে একটা ভাগ দলের জন্য রেখে বাকিটা সমান ভাগে ভাগ হবে। এইরকম একটা সিস্টেম আমরা আমাদের মতো করে চালু করেছিলাম, হয়তো বোকা বোকা, কিন্তু ওই প্রথম দিকে তো বোকা বোকা কাজই করতাম। এইটা নিয়ে যখন আবার কথা শুরু হলো যে থার্ড থিয়েটার হলে পয়সা যদি তুমি ওখান থেকে নাও তাহলে সেটা থার্ড থিয়েটার নয়, হ্যানা ত্যানা হাবি যাবি, তো তারপরে আমার ওই বিভিন্ন লোকের মুখ থেকে শুনতে শুনতে অসুবিধা হচ্ছে না, আমি দুম করে চলে গেছি বাদলদার বাড়ি গিয়ে। তারপরে অনন্ত কথা হয়েছে, সেই কথার পরে মানে বাদল সরকার বলছেন, মানে অন্য যারা বাদল সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তারা বলেছেন যে তোমরা যেটা করছো সেটা থার্ড থিয়েটার নয়, তার কারণ তোমরা পয়সা নিচ্ছ। আর বাদল সরকার বলছেন আসলে আমি তো ওই অবধি ভাবতে পেরেছি, বাকিটা তো তোদের হাতে। আমি বলছি যে ফ্লেক্সিবিলিটি, একটা লোক যখন তিনি শুধু ওই জানলার সামনের একটা চেয়ারে বসে কিঞ্চিত লেখেন, বা বাড়িতে একটা নির্দিষ্ট দিন আছে, আমাদের জন্য মঙ্গলবার আর বড়দের জন্য শুক্রবার, এই দুটো দিন বাড়িতে তার একটা লোকজন আসে, সমাগম হয়, কথা হয়, বিভিন্ন লোকজন বাড়িতে এলে উনি বিরক্ত হন। বাদল সরকারের শেষ যেবার জন্মদিন পালন হয় সেবার অমল পালেকার এসেছিলেন, ওই নাট্যশোধ সংস্থায় একটা বড় আয়োজন করা হয়েছিল বাদলদার জন্মদিনে, সেটা বোধহয় বাদল সরকার মৃত্যু ঠিক আগের বছর। সেবার অমল পালেকার এসেছিলেন বাদল সরকারের সাথে দেখা করতে, এবং বাদলদা প্রথমে বলেছিল যে নাট্যশোধে যাবো না, অতদূর যাওয়ার আমার শরীর পারমিট করবে না। তারপরে হঠাৎ করে জাস্ট আগের দিন আমাকে ফোন করে বললেন তুই কি কাল ফাঁকা আছিস? আমি বললাম হ্যাঁ ফাঁকাই আছি, আমাকে একটু বিকেলবেলা নিয়ে যাস তো। আমি কোথায় যাবে? বললাম আমি সল্টলেক যাবো, নাট্যশোধ সংস্থানের ঘরে। আমি বললাম সে কি, তুমি তো বললে যাবে না। বললো না না ওরা খুব হামলা করে, এই যদি আমি না যাই ও অমল কাল বাড়ি চলে আসবে, আর বাড়িতে আসা মানেই অশান্তি, ওই 4টে লোক 4টে হ্যাঁ তাই না। মানে এইটা বাদলদা খুব বিখ্যাত লোকজন বাড়িতে আসলে এটা বাদলদা পছন্দ করতেন না, কারণ ওই ঝামেলাটা উনি পছন্দ করতেন না। যাই হোক, সেইখান থেকে একটা লোক এইরকম ভাবে বলছে যে আমি ওই অবধি ভাবতে পেরেছি যে আমার একটা ঝোলা পেতে যে টাকাটা রোজগার হবে সেটা আমার পরবর্তী দল চলার, কারণ তখন আমার সঙ্গে যারা কাজ করছে তারা প্রত্যেকে কিছু না কিছু করছেন, তাদের ওই ঝোলার টাকাটার প্রয়োজন হচ্ছে না, কিন্তু সত্যি সত্যি যাদের হবে, যেমন তোর বা আরো আমার সঙ্গে যারা ছিলেন, তাদের তো ওই প্রয়োজনটা হবে। আমি তো এটা ভেবে যেতে পারিনি, কারণ এটা আমার ক্রাইসিস নয়, আমি এই ক্রাইসিসটাই পড়িনি। তাহলে আমরা তো জেনে আসছি, শুনে আসছি যে থিয়েটার তো একটা গতির নাম, তাহলে যেখানটায় গিয়ে আটকে যাচ্ছে, তাহলে কি এটা বলতে হবে যে গতিটাকে বাদল সরকার আটকে দিচ্ছেন, যে নতুন ভাবনার কিছু সৃষ্টি হচ্ছে না?
আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন, সেই দুপুর বেলাতে, চলে এসো কাক পেলে, এসো আমার বাড়িতে। তাই আজকে এই একলা দুপুরে কাজ টাজ সব ফেলে আমি এসেছি তোমার শহর প্রান্তে গল্প করব বলে। হাতে ধরা আছে চিরকুট, তাতে তোমার ঠিকানা, এবিসি ব্লকের গোলক ধাঁধায় তোমায় পাচ্ছি না। সারি সারি সব বাড়ি যেন সার বাঁধা, সব শূন্য, সব এক ধাঁচ, সব এক রং, তুমি কোথায় থাকো অনন্য। আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন, সেই আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন, সেই দুপুর বেলাতে, চলে এসো কাক। প্রদর্শনে সেই যুগে, সেই সময়ে প্রতিটি প্রদর্শনে অন্তত 1000 জন মানুষ অংশ নিত। তার মানে কি বিপুল সংখ্যায় মানুষের কাছে নাটক পৌঁছেছিল। এরপর বিভিন্ন দেশগুলোকে যদি কনসিডার করা যায়, চীন বিপ্লবের সময় আমরা জানি যে সেখানে ভ্যানগার্ড দল তৈরি হতো, অর্থাৎ লং মার্চ করে যাচ্ছে বাহিনী, তার আগে যাচ্ছে নাটকের দল, 10 জন 12 জনের এক একটা ট্রুপ, স্কোয়াড। আমরা যেমন গ্রুপ থিয়েটার বলি, ওখানে স্কোয়াড শব্দটা ব্যবহৃত হতো। ভ্যানগার্ড এরা যেতেন, ব্লিটজক্রিগের মতো ছোটিটি একটা 10 থেকে 15 মিনিট কি 20 মিনিটের একটা প্লে ওখানে হতো। জমিদারের লেঠেল বাহিনী বা চিয়াং কাইশেকের পুলিশ বা সাম্রাজ্যবাদী পুলিশ আঁচ পাওয়ার আগেই কৃষিজীবীদের মধ্যে মিশে যেতেন শিল্পীরা, এবং চীনের মেহনতি মানুষ সেই শিল্পীদের আশ্রয় দিতেন নিজের আস্তিনের মধ্যে, নিজের আঁচলের তলায়। কোনোদিন পুলিশ করতে পারেনি তাদের। স্পেনের গৃহযুদ্ধের সময়, যার উপরে ব্রেস্টের বিখ্যাত নাটক সেনোরা কারাস রাইফেলস, ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ড্রামা। জার্মান নাট্যকার স্পেনের ঘটনার পরিপ্রেক্ষিতে নাটক লিখছেন ডেনমার্কে বসে, সেটা প্রথম মঞ্চস্থ হচ্ছে ফ্রান্সে। যাই হোক, স্পেনের গৃহযুদ্ধের সময় বিপুল পরিমাণে এইরকম পথনাটক অনুষ্ঠিত হয়েছে। একই রকম ভাবে আমি বিস্তারিত করব না, কিউবার বিপ্লবের ক্ষেত্রে বা বিপ্লবের পরে, ভিয়েতনামের বিপ্লবের সময় বা বিপ্লবের পরে পথনাটক হয়েছে।
আমরা যে সেন্সে পথনাটক আজকে করি বা আজকের সেমিনারটাও যে বিষয়ের উপরে নিয়ে সেই পথনাটক ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সব জায়গাতে আমরা দেখছি। ভারতে আপনারা জানেন, এবং তিনি এখনো 85 বছর বয়সেও তিনি, আমি যদি ভায়োলিন বাজাই, তিনি আমার গানটা ধরে নেড়ে দিয়ে বলেন ইমানে কোমলটি না শুদ্ধি। সুতরাং ওই বাড়িতে সুর সৃষ্টির আমার চেষ্টা চলে। এই জায়গায় আমি ভাগ্যবান এই কারণে, আমি চিৎকার করি, কবিতা বলি বা অভিনয় করি, কারণ আমার বাড়িতে অভিনয়ের ব্যাপারটা কেউ ছিল না বলে এটা সুবিধা। তাহলে নাটক লেখা নিয়ে কেন কথা বলছি, কারণ নাটক লিখতে গিয়ে বাধ্য হলাম। আমার মতো কিছু তথাকথিত অশিক্ষিত বা কুশিক্ষিত বা কুৎসিত শিক্ষিত এইরকম কিছু অপগণ্ডকে পাওয়া গিয়েছিল, যাদেরকে নিয়ে আমার একটা দল বাঁধাতে হয়। পথে করবো তো, ওদের মধ্যে প্রসিডিয়ামের লোভ নেই, মঞ্চে যাওয়ার আমাদের ট্রেন লাইনও নেই, সুতরাং যাওয়া যাবে না। ফলে ঠিক আছে, তাদের জন্য নাটক লিখে দেবেন কোন চট্টোপাধ্যায়, হ্যাঁ, বা কোন বসু, এমন কেউ আছেন নাকি? সুতরাং তাদের জন্য আমার হাত পাকাতে হয়। মজা হচ্ছে যেটা, তারপরে ওই হাত পাকাতে পাকাতে বেশ ভালো লাগছে। সালটাও অনেক দিন, এবং 1983। এবার তারপর লিখতে লিখতে বেশ ভালো লাগছে। ভালো লাগা, যেখানে বসে আছি এই জায়গাটাও আমার আতুর ঘর, নাটকে বহু নাটক এখান থেকে পড়া হয়েছে ইত্যাদি। মজা হলো কি করে যেন এপার বাংলা আর ওপার বাংলার ওই 10 জন 15 জন করে নাটককার বাছা হয়েছিল। কোন পদ্ধতিতে যে বাছা হয়েছিল, কেন যে আমার ভাগ্যে শিখেছিল জানি না। সেটা করতে গিয়ে 1 মাসের একটা ওয়ার্কশপ পায়। সেটাতে বিপদ হলো। আমি এত কথা বললাম এই কারণে, বিপদ হলো এই কারণে, এতদিন যে আপন মনের মাধুরী মিশিয়ে যে লিখছিলাম, যেমন করে পথনাটক করতে গিয়ে বা নাটক পথে নাটক করি না নাটকে পথ খুঁজছি, এটা না ভেবে যেমন করে আবিষ্কার করছিলাম, পথ চলছিলাম, সেটার যে মজা, পরবর্তীকালে ওই তথাকথিত 57টা দলের স্যারেদের কাছ থেকে শুনতে বিভ্রান্তি বাড়তে এখন ভয় করে। এখন থিয়েটার করাটা আমার কাছে কঠিন হয়ে যায়। আবার এখন তো আমি প্লেয়ারের মতো 13টা নাটকে অভিনয় করি 9টা দলে, এখানে বিজ্ঞাপনও দিয়ে দিলাম। তো 9টা দলে, তো সেই জন্য যেটা হয়েছে যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে শুনি, তারপরের দিন আবার বদলায়। সঞ্জীব সরকার একরকম বলেন, দেবেশ চট্টোপাধ্যায় একরকম বলেন, সৌরভ বালতি আরেক রকম বলেন। হ্যাঁ, যদিও ক্যামেরা হচ্ছে না, বলে ফেলছি। এখন সব বলাগুলোই নির্ভুল জানি, কিন্তু মুশকিল হচ্ছে তারপরের দিন তো আমাকে যা যা শুনেছি তার বিপরীতে করতে হবে। ফলে এই বেশি জানার বিপদটা হয়ে যাওয়ার ফলে এখন থিয়েটারটা করতে ভয় লাগে। যেমন তেমনি নাটক লিখতেও এখন ভয় করে, এখন পারি না, এখন খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আগে অনেক সহজ ছিল। আমি এত উপক্রমণটা করলাম এই কারণে, আমি ওনার একটি লেখা, নাটক লেখার, এটাও স্যার থেকে ছাপা, এই তথ্যটা দিতে চাইছি যে উনি যেভাবে লিখতেন, মানে তখনকার কিছু ঘটনা বলি, তখনকার পেপার কাটিং মিশিয়ে সাজিয়ে কোন নাটক লিখেছিলেন আমার মনে নেই, স্যার ঘেঁটে বলতে হবে। সেখানে উনি নাটক লিখতেন, আর তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু ছবি, ওই যেমন আমরা কোলাজ বানাই না, সেই রকম। তো এইটা সেই রকম একটি চেষ্টা, এইটা আমার ওনার থেকে পাওয়া। এটা কি দলদাস বলে নাটক, মানে অজস্র নাটকের ছবি রয়েছে। তার কারণ এই দলদাসটা তথাকথিত গেরুয়া সবুজ লালের দলদাস নয়, থিয়েটারের দলদাস। তো তাদের নিয়ে আমি লিখতে গিয়ে প্রচুর ছবি এবং চেষ্টা করেছি হাতের লেখায় এবং ছবিগুলোর সঙ্গে মানানসই করে। আমার এটা ভালো লাগে, এই প্রাপ্তি। এটা আমার বাদলবাবু নিতে হবে। বাদলবাবুর কাছ থেকে এই পাওয়াটা আমার কাছে খুব গর্ব। এইবারে যদি ফর্ম বলা হয় থার্ড থিয়েটার, আমি ওই প্রায়োগিক তত্ত্বে যাবই না, নন্দবাবু অনেক বলেছেন। আমি শুধু একটা কথা আমার বলতে ইচ্ছে করে যে থার্ড থিয়েটার, এইটা থার্ড শব্দটার যে বহুধা অর্থ রয়েছে অনেক রকম ভাবে, সেইটা খুব ইন্টারেস্টিং।
মানে এই থার্ডটা তৃতীয় শ্রেণী অর্থে হতে পারে, এই থার্ডটা আমরা সবাই জানি যে থার্ড ওয়াল সেই অর্থে হতে পারে। ফলে আমাদের দৃষ্টিতে মনে হয়েছিল যে থার্ড ওয়াল এটা তা ঠিক নয় বোধ হয়, এবং সেটা উনি বলতে পারেন।